আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আমি মোহাম্মদ মাসুদুল হাসান, সহকারী শিক্ষক, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদপুর গভর্নমেন্ট গার্লস স্কুলের ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি বিদ্যুৎ ও চুম্বকের গঠনে নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম এবং বই নিয়ে আমার সাথে বসে যাও। তো আজকের বিষয় বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা। শিক্ষার্থী, আমরা সম্পূর্ণ ক্লাসটাকে তিনটে অংশে বিভক্ত করব। দেখো, তোমরা আমার সাথে মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা প্রথমে আলোচনা করবো 1 নম্বর চার্জ, 2 নম্বর প্রথমে চার্জ নিয়ে আলোচনা করব, দ্বিতীয়তে তোমাদের পরিবাহিতা নিয়ে আলোচনা করব। তৃতীয়তে আমরা চুম্বক নিয়ে আলোচনা করব। চুম্বক নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে চার্জ সম্পর্কে একটু জানি। আমরা প্রথমে চার্জ নিয়ে আলোচনা করব। চার্জ একটা পরমাণু সাধারণত 3টি স্থায়ী কণিকা থাকে। 3টি স্থায়ী কণিকা গুলো তোমরা দেখে নাও। চার্জ বা স্থায়ী কণিকা থাকে পরমাণু 3টি চার্জ বা স্থায়ী কণিকা থাকে। কয়টা স্থায়ী কণিকা থাকে? 3টি। আমরা 1 নম্বর হলো ইলেকট্রন, 2 প্রোটন, 3 নম্বর তো প্রিয় শিক্ষার্থী, পরমাণু স্থায়ী কণিকা কয়টি? 3টি, যথা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। যেহেতু অস্থায়ী কণিকা সম্পর্কে তোমাদের কোনো আলোচনা করা নেই, তোমরা উপরের ক্লাসে গেলে অস্থায়ী কণিকাগুলো সম্পর্কে জানতে পারবে। এখন আমরা এই 3টা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করি। ইলেকট্রন, ইলেকট্রন হলো ঋণাত্মক চার্জ। প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, প্রিয় শিক্ষার্থী, নিউট্রনের কোনো চার্জ নেই, চার্জ বিমুক্ত। এখন তোমাদের আমি এই চার্জ নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো। তোমরা খাতায় তুলে নাও। আমাদের নিয়মিত এই প্রশ্নটা আসে, দেখাও যে পরমাণু সবসময় চার্জ নিরপেক্ষ থাকে। কেন চার্জ নিরপেক্ষ থাকে আমি সে বিষয়ে আলোচনা করব। তোমরা খাতায় প্রশ্নটা তুলে নাও। প্রমাণ করো পরমাণু চার্জ নিরপেক্ষ। তো জ্ঞান করি আমরা কিভাবে চার্জ নিরপেক্ষ হয়। আমরা দেখি, প্রথমে আমরা পরমাণু কেন্দ্রে নিয়ে নিই। পরমাণু কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন আর নিউট্রন থাকে, অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত প্রোটন আর নিউট্রন থাকে। প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রন চার্জবিহীন। এটাকে বলা হয় নিউক্লিয়াস। এই অংশকে বলা হয় নিউক্লিয়াস। তাহলে আমরা পরমাণু কেন্দ্রে কি পাই? পরমাণু কেন্দ্রে পাই নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসে কি কি অবস্থান করে প্রিয় শিক্ষার্থীরা?
তোমরা খাতায় লিখে নাও। নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং চার্জ নিরপেক্ষ নিউট্রন অবস্থান করে। আর এর চারদিকে একাধিক গোলকে ইলেকট্রন অবস্থান করে। প্রিয় শিক্ষার্থী, আমি আগে বলেছি ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, অর্থাৎ ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। এই ইলেকট্রন দ্রুত গতিতে, তোমরা মনোযোগী সহিত দেখো, ইলেকট্রন দ্রুত গতিতে এই নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে, অত্যন্ত গতিতে ঘুরতে থাকে। এই ইলেকট্রনগুলো ছুটে চলে যেতে চায়, অর্থাৎ এই কক্ষপথ থেকে ইলেকট্রন ছুটে চলে যেতে চায়। কিন্তু একটা মজার বিষয় প্রিয় শিক্ষার্থী, দেখো খেয়াল করি, এই ইলেকট্রন সংখ্যা আর প্রোটনের সংখ্যা সকল ক্ষেত্রে সমান থাকে। পরমাণুর ক্ষেত্রে তোমরা সকল ক্ষেত্রে খেয়াল করবে এই প্রোটন সংখ্যা, অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং এই ইলেকট্রন সংখ্যা সকল ক্ষেত্রে সমান থাকে। আর এই প্রোটন কি করে, এই ইলেকট্রনকে কেন্দ্রের দিকে টেনে রাখে। খেয়াল করি প্রিয় শিক্ষার্থী, ইলেকট্রন ছুটে চলে যেতে চায়, কিন্তু এই প্রোটন কি সমান চার্জ হওয়ার কারণে, অর্থাৎ ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ সমান হওয়ার কারণে এই প্রোটন ইলেকট্রনকে কেন্দ্রের দিকে টেনে রাখে, ফলে ইলেকট্রন ছুটে চলে যেতে পারে না। এবং যেহেতু ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ, অর্থাৎ কেন্দ্রে নিউক্লিয়াসে প্রোটনের চার্জ সমান থাকে, তাই পরমাণু চার্জ নিরপেক্ষ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছো কেন পরমাণু চার্জ নিরপেক্ষ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পরের অংশে চলে যাই। এরপরে আমরা আলোচনা করব পদার্থের পরিবাহিতা নিয়ে। প্রিয় শিক্ষার্থী, পরিবাহিতা নিয়ে আলোচনা করব আমরা। পরিবাহিতা সাধারণত তিন ভাগে বিভক্ত। প্রথম হলো পরিবাহী। এক নম্বর আমরা বলতে পারি পরিবাহী, দুই নম্বর বলতে পারি অপরিবাহী, তিন নম্বর আমরা বলতে পারি অর্ধপরিবাহী। শিক্ষার্থীরা, আমরা খেয়াল করি পরিবাহী যেসব পদার্থ ভিতর দিয়ে ইলেকট্রন দ্রুত চলাচল করতে পারে, অর্থাৎ বাধাপ্রাপ্ত হয় না, এই অংশটাকে আমরা পরিবাহী বলতে পারি। যেমন তামাটা, সোনা, রূপা, এই ধাতুর যে জিনিসপত্রগুলো আছে, এই জিনিসগুলোর ভিতর দিয়ে কি করতে পারে, ইলেকট্রন দ্রুত চলতে পারে। সেই কারণে আমরা এটা বলতে পারি পরিবাহী পদার্থ। তো খেয়াল করি মনোযোগ দিয়ে, অপরিবাহী পদার্থ কোনগুলো শিক্ষার্থী, অর্থাৎ যে সকল পদার্থগুলোর ভিতর দিয়ে ইলেকট্রন কি সাধারণ বা দরকার পরিবাহীর ভিতর দিয়ে যেভাবে ইলেকট্রন ছুটে চলতে পারে, অপরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে না। খেয়াল করি, ইলেকট্রন চলাচলে বাধাপ্রাপ্ত হয়, যেমন কাঠ, শুকনা কাঠ বলতে পারি আমরা। এরপর বলতে পারি প্লাস্টিক, আমাদের খাতা কলম, এগুলো সবই অপরিবাহী পদার্থ। এর শিক্ষার্থী, এগুলো অপরিবাহী পদার্থ, কারণ এর ভিতর দিয়ে ইলেকট্রন চলাচল করতে পারে না। প্রিয় শিক্ষার্থী, অপরিবাহী পদার্থের ভিতরে কিছু ব্যতিক্রম আছে, যেমন আমরা কার্বন, অর্থাৎ গ্রাফাইটের ভিতর দিয়েও ইলেকট্রন চলতে পারে। এই কারণে এটি কি পরিবাহী হিসেবে কাজ করে, কারণ গ্রাফাইট যদিও অধাতু, তারপরও গ্রাফাইটের ভিতর দিয়ে বিদ্যুৎ চলতে পারে, এটা একটি ব্যতিক্রম। স্বাভাবিকভাবে অন্য যে পদার্থ আছে এগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না, এই কারণে এটা কি অপরিবাহী। প্রিয় শিক্ষার্থী, আমরা অর্ধপরিবাহী সম্পর্কে আলোচনা করব। অর্ধপরিবাহী কোনগুলা, যেগুলোর ভিতর দিয়ে সামান্য বিদ্যুৎ চলতে পারে, ঠিক আছে, যেমন ভিজা কাঠ, ঠিক আছে, ভিজা কাঠের ভিতর দিয়ে অর্ধেক হালকা বিদ্যুৎ চলতে পারে। সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, তোমরা দেখে নাও এই জিনিসগুলো কি, সিলিকন, জার্মেনিয়াম, আর হলো গ্যালিয়াম। এই তিনটি পদার্থের ভিতর দিয়ে সামান্য বিদ্যুৎ চলতে পারে, তো একে আমরা অর্ধপরিবাহী বলতে পারি।
প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝেছো। এখন আমরা চুম্বক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চুম্বক নিয়ে আলোচনা করব। এখন আলোচনা করব আমরা চুম্বক নিয়ে। তো আমাদের বইতে যে ধর্মগুলো দেওয়া আছে চুম্বকের, আমি প্রথমে চুম্বকের ধর্মগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে 1 নম্বর ধর্ম হলো চুম্বকের দুই প্রান্তে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি। শিক্ষার্থী, তোমরা খাতা খুলে নাও। আমরা প্রথম ধর্ম নিয়ে আলোচনা করছি। তোমাদের বইতে যে ধর্মগুলো দেওয়া আছে এই ধর্মগুলোর ভিতরে প্রথম ধর্ম চুম্বকের দুই প্রান্তের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি। আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো আমরা যদি একটা চুম্বককে লোহার গোলার ভিতরে ডুবিয়ে রাখি, তো কিছুক্ষণ পর দেখতে পাবো আমরা চুম্বকগুলা অর্থাৎ লোহার গোলাগুলা চুম্বকের দুই প্রান্তে জড়িয়ে আছে। অর্থাৎ এই মাঝখানে অর্থাৎ আমরা একটা চুম্বক যদি নেই, এই একটা দণ্ড চুম্বক, এই দণ্ড চুম্বককে লোহার গোলার ভিতরে ডুবালে আমাদের কি করবে, এই দুই প্রান্তে, খেয়াল করে মনোযোগ দিয়ে প্রিয় শিক্ষার্থী, এই দুই প্রান্তে বেশি লোহার গোলা জমা হবে। আর এইখানে মিডলে অর্থাৎ মধ্যের যে অংশটা আছে সামান্য এবং খুবই কম পরিমাণে লোহা জমা হবে। এর থেকে আমরা বুঝতে পারি যে চুম্বকের দুই প্রান্তে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি। প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা খুলে নাও। এরপর আমরা দ্বিতীয় ধর্ম নিয়ে আলোচনা করব, ধর্ম 2। তোমরা খাতায় তুলে ফেলো। প্রিয় শিক্ষার্থী, ধর্ম 2 মুক্তভাবে ঝুলন্ত অবস্থায় ঝুলন্ত অবস্থায় একটি দণ্ড চুম্বক উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা তুলে নাও। সমু 2 অর্থাৎ মুক্তভাবে ঝুলন্ত অবস্থায় একটি দণ্ড চুম্বক উত্তর দক্ষিণমুখী হয়ে থাকে। আমি একটু আলোচনা করার চেষ্টা করছি, তোমরা মনোযোগ দাও। আমরা যদি মুক্ত অবস্থায় একটা দণ্ড চুম্বককে ঝুলিয়ে দেই এবং এলোমেলোভাবে নাড়াচাড়া করি, ছেড়ে দেওয়ার সাথে সাথেই মুক্ত অবস্থায় চুম্বকটি উত্তর দক্ষিণ দিক মুখ করে থাকবে। অর্থাৎ এ থেকে আমরা বলতে পারি কি একটি দণ্ড চুম্বক উত্তর দক্ষিণমুখী হয়ে থাকে। এরপরে আমরা তৃতীয় ধর্ম নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা করে নাও। মুক্তভাবে ঝুলন্ত অবস্থায় একটি দণ্ড চুম্বক উত্তর দক্ষিণমুখী হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন তৃতীয় ধর্ম নিয়ে আলোচনা করব। তৃতীয় ধর্ম 3 নম্বর ধর্ম, তোমরা খাতায় শুনে নাও। দুটি দণ্ড চুম্বকে একই জাতীয় মেরু, অর্থাৎ আমরা যদি দুটি দণ্ড চুম্বককে এক জায়গায় করি, যদি একই জাতীয় মেরু কাছাকাছি আনি, এরা কি করবে, বিকর্ষণ করবে, আর বিপরীত জাতীয় মেরু পরস্পরকে আকর্ষণ করে। তাহলে তোমরা লিখে নাও, চুম্বকের একই জাতীয় মেরু পরস্পরকে আকর্ষণ করে। বিপরীত মেরু পরস্পরকে
প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো, আমরা দুটি দণ্ড চুম্বককে যদি আমরা কাছাকাছি অবস্থান করে অর্থাৎ নর্থ নর্থ অর্থাৎ আমরা খেয়াল করি মনোযোগ দিই একটা দণ্ড চুম্বক আর পাশাপাশি যদি আরেকটা দণ্ড চুম্বক নিই আমরা অর্থাৎ এটা নর্থ এটা সাউথ এটা যদি নর্থ থাকে খেয়াল করি এই সাউথ সাউথ অর্থাৎ এটাকে ধাক্কা দিয়ে সরাই দিই অর্থাৎ এটা কি করে যেহেতু একই জাতীয় মেরু এটা কি করবে বিকর্ষণ করবে। আর এইখানে যদি নর্থ না থাকে এখানে সাউথ আর এখানে নর্থ থাকতো তাহলে কি করবে এই দুটো পরস্পরকে আকর্ষণ করবে এবং কাছাকাছি টানবে। মনোযোগ দিয়ে শিক্ষার্থী তাহলে আমরা বলতে পারি চুম্বকের এক জাতীয় মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং বিপরীত জাতীয় মেরু পরস্পরকে বিকর্ষণ করে। চুম্বক সাধারণত লোহা নিকেল এবং অন্যান্য বিভিন্ন পদার্থ আকর্ষণ করে আর তামা কাঠ প্লাস্টিক এগুলা সাধারণত আকর্ষণ করে না। খেয়াল করি প্রিয় শিক্ষার্থী তো আমাদের তামা কাঠ এবং অন্যান্য যে পদার্থ আছে এগুলা আকর্ষণ করে না। আমরা এখন চুম্বক তৈরির দুটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দুটি চুম্বক তৈরির পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। চুম্বক তৈরির পদ্ধতি দুটি, একটা স্থায়ী পদ্ধতি আর একটা অস্থায়ী পদ্ধতি। তো স্থায়ী পদ্ধতি হলো এক নম্বর ঘর্ষণ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী ঘর্ষণ পদ্ধতিকে স্থায়ী পদ্ধতি বলা হয়। আর দুই নম্বর হলো বৈদ্যুতিক পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী ঘর্ষণ পদ্ধতি, যেহেতু ঘর্ষণ পদ্ধতিতে আমরা যে চুম্বক উৎপাদন করব এই চুম্বকটা স্থায়ী হয় অর্থাৎ দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘস্থায়ী এর আকর্ষণ ক্ষমতা থাকে, তাই আমরা একে ঘর্ষণ পদ্ধতিকে স্থায়ী পদ্ধতি বলবো। আর বৈদ্যুতিক পদ্ধতি অস্থায়ী অর্থাৎ ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য এটা আকর্ষণ ক্ষমতা পায় অর্থাৎ আমরা যখন বিদ্যুৎ পরিচালনা করবো তখন এটা আকর্ষণ ক্ষমতা পাবে আর যখন বিদ্যুৎ পরিচালনা করবো না তখন এটা আকর্ষণ ক্ষমতা হ্রাস পাবে। তো আমরা সংক্ষিপ্তভাবে দুটি পদ্ধতি আলোচনা করছি, তোমরা খেয়াল করো। প্রথমে ঘর্ষণ পদ্ধতি, আমরা প্রথমে একটা দণ্ড চুম্বক নিব। প্রিয় শিক্ষার্থী মনোযোগ দিয়ে আমরা নর্থ সাউথ আমরা একটা দণ্ড চুম্বক নিব আর একটা চুম্বক পদার্থ নিব। অর্থাৎ চুম্বক পদার্থ বলে আমরা একটা লোহার খণ্ড নিলাম, মনে করো এটা লোহার খণ্ড। এই লোহার খণ্ড দিয়ে আমাদের কি করতে হবে, বাম সাইড থেকে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণমুখী এভাবে ঘষতে হবে। উত্তর থেকে দক্ষিণমুখী ভাবে একইভাবে ঘষে এটা আবার পূর্বের অবস্থায় ফিরে আনতে হবে। এইভাবে আমাদের ক্যালকুলেটর শিক্ষার্থী উত্তর থেকে দক্ষিণ দিক অর্থাৎ এখান থেকে ঘষে আমরা সাউথে নিব আবার পূর্বের অবস্থায় ফিরে আনব। একইভাবে যেহেতু নর্থ থেকে শুরু অর্থাৎ আমাদের উত্তর থেকে শুরু চুম্বকের পরে খেয়াল করবো আমরা যে আমরা লোহার দণ্ড নিচ্ছি, এর ক্ষেত্রে প্রথমে উত্তর মেরু অপর পাশে দক্ষিণ মেরু উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করি আমরা যে দণ্ড নিচ্ছি, আমরা লোহার যে দণ্ড নিয়েছি এর যে পাশে উত্তর মেরুকে শুরু করছি সেখানে উত্তর মেরু এবং অপর পাশে দক্ষিণ মেরু উৎপন্ন হবে। এভাবে আমরা স্থায়ী পদ্ধতিতে দণ্ড চুম্বক তৈরি করতে পারি। এখন আমরা একটু খেয়াল করি অস্থায়ী পদ্ধতিতে কিভাবে আমরা দণ্ড চুম্বক তৈরি করতে পারি। অর্থাৎ বৈদ্যুতিক পদ্ধতিটা আমি এখন আলোচনা করব, তোমরা খেয়াল করো। দুই, বৈদ্যুতিক পদ্ধতি। বৈদ্যুতিক পদ্ধতির ক্ষেত্রে খেয়াল করি আমাদের যে জিনিসগুলোর প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো, আমাদের প্রয়োজন একটা লোহার দণ্ড অথবা পেরেক অথবা ধাতব যে কোনো দণ্ড হলে হবে, তামার তার আর একটা ব্যাটারি। তো খেয়াল করি মনোযোগ দিয়ে আমরা প্রথমে আমরা পেরেকটা নিয়ে নেই। পেরেক নেওয়ার পর আমরা এর চারদিকে আমরা তামার তার পেঁচিয়ে ফেলি। এর নিচে একটা ব্যাটারি সংযোজন করব আমরা। প্রিয় শিক্ষার্থী আমরা একটা ব্যাটারি সংযোজন করব। এখানে একটা সুইচ নিব।
প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো, আমরা এখানে কি নিয়েছি। প্রথমে একটা পেরেক নিয়েছি, পেরেকের সাথে আমরা তামার তার পেঁচিয়ে সংযোগ করেছি। এরপর এর সাথে ব্যাটারি সংযোজন করে দিচ্ছি। এখানে ধনাত্মক চার্জ, এটা ঋণাত্মক চার্জ, এবং একটা সুইচ দেওয়া হয়েছে। যখনই আমরা এই সুইচ দিব অর্থাৎ বর্তনী সম্পন্ন করব, তখন এই ইলেকট্রনগুলা প্রবাহিত হইতে থাকবে। অর্থাৎ ধনাত্মক চার্জ থেকে ইলেকট্রন পেরেকের ভিতর দিয়ে ঋণাত্মক চার্জের দিকে পরিবাহিত হতে থাকবে। এবং যখন আমরা এর পেরেকের উপরে কোনো ধাতব পদার্থ ধরবো, সেটা চুম্বক আকর্ষণ করবে। প্রিয় শিক্ষার্থী, যখন আমরা এই পেরেকের উপরে কোনো ধাতব পদার্থ ধরবো, তখন কি করবে? চুম্বকে আকর্ষণ করবে, কারণ এর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এবং অস্থায়ী চুম্বকত্ব অর্জন করেছে। যখনই আমরা এই ব্যাটারির সংযোগ অর্থাৎ সুইচ বন্ধ করে দিব, তখন এই ইলেকট্রন প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং বিদ্যুৎ প্রবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। যেহেতু এটা বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভরশীল, এ কারণে এটা অস্থায়ী পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, যেহেতু এটা বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভরশীল, যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ প্রবাহ হবে ততক্ষণ পর্যন্ত চুম্বক উৎপন্ন হতে থাকবে। অর্থাৎ আমরা যে কোনো ধাতব পদার্থ এরপরে স্পর্শ করলে আকর্ষণ করবে। আর যখনই আমরা সুইচ বন্ধ করে দিব অর্থাৎ এই বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, তখন আর এটা চুম্বক হিসেবে কাজ করবে না, অর্থাৎ এটা অস্থায়ীভাবে কাজ করতেছে। সুতরাং আমরা বলতে পারি যে ঘর্ষণ পদ্ধতি স্থায়ী পদ্ধতি, কারণ এই পদ্ধতিতে দীর্ঘস্থায়ী অর্থাৎ অনেক দিন পর্যন্ত চুম্বকত্ব থাকে, যে কোনো বস্তুকে দীর্ঘদিন আকর্ষিত করে। ঠিক আছে। আর এই পদ্ধতি নির্দিষ্ট সময় অর্থাৎ যতক্ষণ বিদ্যুৎ প্রবাহ হবে ততক্ষণই আকর্ষণ করবে, অন্যথায় আকর্ষণ করবে না। তো প্রিয় শিক্ষার্থী, আমার বিশ্বাস তোমরা বিষয়টা ভালোভাবে বুঝেছো। সময় স্বল্পতার কারণে তোমাদের এই বিষয়ে আর আলোচনা করার সময় বা সুযোগ নেই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ভবিষ্যতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।